কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস 12-এ তড়িৎ রসায়ন অধ্যায়ের অঙ্কের অর্থাৎ যে নিউমেরিক্যাল প্রবলেমস থাকে তার ভিডিও। তোমাদের অনেকেই কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট জানিয়েছিলে যে যেমন আমরা দ্রবণের অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেম সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেছি, সেরকম একটি ভিডিও এই অধ্যায়ের অর্থাৎ তড়িৎ রসায়ন অধ্যায়ে দিলে সুবিধা হয়। তাই আমরা আজকে নিয়ে এসেছি তড়িৎ রসায়ন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এই অধ্যায়ে যত ধরনের ফর্মুলা হয় প্রত্যেক ফর্মুলা থেকেই একটা একটা করে অঙ্ক করিয়ে দিতে। সুতরাং ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আশা রাখবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চলো ভিডিওটি শুরু করি। প্রথমে খুব সহজ একটি অঙ্ক করে দেখাচ্ছি। এখানে দেখো একটা সেল দেওয়া আছে, Cu থেকে Cu2+ এবং Hg2 থেকে Hg কোষের E0টা দেওয়া আছে এবং এই কোষটির প্রমাণ বিজারণ বিভবটা প্রশ্নে দেওয়া আছে, বের করতে বলা হয়েছে অন্য কোষটির। এটার বিজারণ বিভবটা গণনা করতে বলা হয়েছে, কপারেটটা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আননোন। তাহলে আমরা কি জানি, যদি আমরা সেলটাকে একটু লিখি, প্রথম অঙ্কে একটু ভালো করে বুঝিয়ে দিই। Cu2+ Hg2+ Hg। তাহলে লক্ষ্য করো এই অংশটাতে জারণ হয়েছে, অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের ক্যাথোড। সরি, যে অংশে জারণ হয়েছে সেই অংশটা হচ্ছে আমাদের অ্যানোড এবং যে তড়িৎদ্বারে বিজারণ হয়েছে সেই তড়িৎদ্বারটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা ই সেল বা কোষের যখন বিজারণ বিভব বের করি, তাহলে তার ফর্মুলা হচ্ছে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে প্রশ্নে দেখো এই E0 সেলটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.54 ভোল্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি 4.5 ভোল্ট, 4.5 ক্যাথোড। তাহলে ক্যাথোডেরটা হচ্ছে আমাদের আননোন, আমরা চাইলে এটাকে X ধরে নিতে পারি। এবং অ্যানোড যেটা কপার, সেটা আমাদের কত দেওয়া আছে? 0.34 ভোল্ট। তাহলে আমাদের এখানে X এর মান বেরোবে 0.45 যোগ 0.34। তাহলে দুটোকে আমরা যোগ করে দিই। আচ্ছা, আমরা এটা এই অধ্যায়টা ক্যালকুলেশন আমি একটু দেখাবো তোমাদেরকে, যাতে একটু বুঝতে তোমাদের সুবিধা হয়। আমি ফোনের ক্যালকুলেটরে করে তোমাদের দেখাচ্ছি। 0.45 প্লাস 0.34, অর্থাৎ আমরা কত পেলাম? 0.79 ভোল্ট। তাহলে আমরা এই যে কোষটার বিজারণ বিভব বের করতে বলা হয়েছে, অর্থাৎ যে অর্ধকোষের, সেই অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভব পেয়ে গেলাম। চলে আসছি আমরা পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা কি ছিল। পরের অঙ্কটা ছিল হচ্ছে MgCl2 দ্রবণে অসীম লঘুতায় Mg2+ এবং Cl- আয়নের তুল্যাঙ্ক পরিবাহিতা দেওয়া থাকলে দ্রবণের তুল্যাঙ্ক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা এখানে প্রথমে তুল্যাঙ্ক পরিবাহিতা বের করব। তাহলে λ0 Mg2+ প্লাস λ0 Cl-, দুটো মানই অঙ্কে দেওয়া আছে, 53.06 প্লাস 76.34। একটা জিনিস খেয়াল করো, যখন MgCl2 আয়নিত হবে তখন কি তৈরি করবে? Mg2+ এবং 2Cl-। আমরা কিন্তু এখানে সেলটাকে 2 দিয়ে গুণ করছি না, অর্থাৎ আমরা এখানে যেহেতু তুল্যাঙ্ক পরিবাহিতাটাই প্রথমে বের করছি, এখানে কিন্তু আমরা মোলার পরিবাহিতা বের করছি না। মোলার পরিবাহিতা যদি আমরা বের করতাম তাহলে কিন্তু অবশ্যই আমরা সেলটাকে 2 দিয়ে গুণ করতাম।
এই ব্যাপারটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। এখানে যখন মোলার পরিবাহিতা চাওয়া হয় তখন কিন্তু আমরা রেসপেক্টিভ আয়নগুলোকে তাদের নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, কিন্তু এখানে করব না। তাহলে আমরা কি পাবো মানটা দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেশনটা। এটা একটু কাঁপছে ক্যামেরার কারণে। 53.06 প্লাস 76.34, তাহলে এটা হচ্ছে 129.4। ইউনিটটা কিন্তু সেম থাকবে, অর্থাৎ ওম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তারপরের অংশে দেখো জানতে চাওয়া হয়েছে কিন্তু মোলার পরিবাহিতা। এবার এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এক্ষেত্রে হচ্ছে যেহেতু 2 প্লাস Mg2+ রয়েছে, তাহলে যখন আমরা মোলার পরিবাহিতা বের করব λ0m 2 × 129.4, শুধু এককটা খেয়াল রাখবে, এখানে কিন্তু আর গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হবে না, এখানে হয়ে যাবে কিন্তু গ্রাম মোল ইনভার্স বা মোল ইনভার্স। তাহলে এখানে আমাদের কি হলো ওম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। এককটা কিন্তু খুব খেয়াল করে দেবে এক্ষেত্রে। চলে আসি আমরা পরের অঙ্কে। দেখো এখানে যে অঙ্কটা ছিল 0.1 মোল P2O7 4- আয়নের আধান কত। এটা অনেকভাবে করা যায়। চাইলে মোট ইলেকট্রন সংখ্যাটাকে বের করে নিয়ে তাকে একটি ইলেকট্রনের আধান দিয়ে গুণ করা যেতে পারে, কিংবা এখানে ফ্যারাডে আকারেও করা যেতে পারে, যেটা সুবিধা হবে করবে। ধরো 0.1 মোল P2O7 4-, তাহলে লক্ষ্য করো প্রতিটা P2O7 এর মধ্যে 4টে করে ইলেকট্রন রয়েছে। তাহলে আমরা যদি একদম সহজভাবে করি, মানে একটা ইলেকট্রনের চার্জ বের করি, সেটাও কিন্তু আমরা করতে পারি, ভুল কিছু হবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, 0.1 মোল P2O7 4- সমান সমান কতগুলো 6.022 × 10⁻23 × 0.1। তাহলে আমরা কত পাবো, এটা 6.022 10⁻22 হয়ে যাবে। এটা একটা পাওয়ার কমে যাবে, 10 দিয়ে ভাগ হলো। তাহলে আমরা পেলাম এতগুলি P2O5। এবার দেখো প্রতিটা চার্জ কি 4টি ইলেকট্রনের চার্জের সমান, অতএব 6.022 × 10⁻22 T P2O7 4- এর আধান। তাহলে আমরা কি করব, একটা ইলেকট্রনের চার্জ তাকে গুণ করবো এটা ইন্টু 4 দিয়ে, কারণ কি প্রত্যেকটাতে 4টে করে ইলেকট্রন রয়েছে। তাহলে 4 × 6.022 × 10⁻22। তাহলে এখানে আমাদের কত কত গুণ করতে লাগবে দেখে নাও, 1.6 × 4 × 6.022। তাহলে আমাদের এলো হচ্ছে 38.54 ইন্টু 10⁻, ক্যালকুলেশনটা এখানে মুখোমুখি হয়ে যাবে, 22 থেকে 19 বাদ গেল, তার মানে 10⁻³ কুলম্ব। এটা একটা পদ্ধতি, কিংবা আমরা যদি ফ্যারাডের আকারে করি সেটাও কিন্তু করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, 0.1 মোল P2O7 4- এর আধান, তাহলে 0.1 চার্জ রয়েছে, সুতরাং 4 এলো, ইন্টু 96,500, কারণ এখানে আমরা ফ্যারাডেকে কুলম্বে পরিণত করে নিলাম, ব্যাপারটা কিন্তু একই এলো, এত কুলম্ব। এবার এটাকে আমরা করি ক্যালকুলেশন। 4 × 96,500 × 0.1
1, তার মানে 38,600। দেখো এই দুটো সংখ্যা কিন্তু প্রায় সমানই, কারণ এখানে ইন্টু 10⁻³ আছে, তার মানে এখানে কি একটা শূন্য আসতো, পয়েন্টটা 3 ঘর যেত, তাহলে এটা 38,540। সুতরাং যেভাবে ইচ্ছে করতে পারো, ব্যাপারটা একই। এটা হয়তো তুলনামূলক অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু এটা যেটা করেছি আমি অনেক বেসিক নিয়মে করেছি অঙ্কটাকে। তোমাদের যার যেটা সুবিধা মনে হবে করবে, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্নে চলে আসি। 1 মোল Cr2O7 আয়নকে Cr3+ বিজারিত করতে কি পরিমাণ তড়িতের প্রয়োজন? প্রথম কথা হচ্ছে, তোমরা সেই ক্লাস 11-এ শিখেছিলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করে, এখানে কিন্তু সেটা একটু মনে করতে হবে। এখান থেকে দাগ টেনে দিই যাতে দুটো অঙ্ক মিশে না যায়। তাহলে আমরা ব্যালেন্স করি। Cr2O7 2- থেকে Cr3+, এখানে একটা 2 হবে, তাহলে 7টা অক্সিজেন, তার মানে এদিকে হচ্ছে 7টা জল, 14টা H+ প্লাস 6টা ইলেকট্রন। কারণ দেখ এখানে মোট চার্জ হচ্ছে 6, এখানে 14 আর এই হচ্ছে 8, 6টা ইলেকট্রন আছে, 2 - 8, তাহলে 8 14 থেকে 8 বাদ গেলে 6 পড়ে থাকে। তার মানে দেখো প্রতিটা জন্য প্রয়োজন হচ্ছে 6টা করে ইলেকট্রন। তাহলে 1 মোল Cr2O7 2- আয়নকে বিজারিত করতে প্রয়োজনীয় ইলেকট্রন 6 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, কারণ 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক, একটার জন্য 6টা ইলেকট্রন, 6.022 ইন্টু 10⁻23। অতএব প্রয়োজনীয় আধান, এটাকে গুণ করতে হবে একটি ইলেকট্রনের চার্জ দিয়ে, তাহলে 6 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1.6 10⁻−19। তাহলে ক্যালকুলেশন পাওয়ারটা পরে করবো, এমনি অংশটা করছি, দেখে নাও। 6 ইন্টু 6.022 ইন্টু 1.6, তাহলে এটা আমাদের এলো হচ্ছে 57.81 10⁻⁴। তো কুলম্ব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করা হলো। এই অঙ্কটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, অঙ্কটা একটু বাকি অঙ্কের থেকে অন্যরকম। চলে আসি আমরা পরের অঙ্কে। কি আছে দেখো, এখানে আছে একটি কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ঘন্টা ধরে চালনা করার ফলে ক্যাথোডে 2.369 গ্রাম কপার জমালো। কপারের পারমাণবিক গুরুত্ব কত? তাহলে আমরা আগে কপারের তুল্যাঙ্ক বার বের করবো, তারপরে যেহেতু দ্রবণটা রয়েছে কপার সালফেট, তার মানে অবশ্যই এটা যখন আয়নিত হবে Cu2+ এবং SO4 2- আয়ন উৎপন্ন করবে, সেখান থেকে আমরা আণবিক গুরুত্ব বের করার জন্য 2 দিয়ে গুণ করবো, কারণ এখানে কপারের যোজ্যতা হচ্ছে 2। তাহলে আমরা প্রথমে আগে কপারের তুল্যাঙ্ক পারটা বের করি, ই ধরে নিয়ে। তাহলে ফর্মুলা আমরা কি জানি, W = EIT/F। তাহলে এখানে W আমাদের কত, 2.369, ইটা আমাদের আননোন, আই 2 অ্যাম্পিয়ার। এবার একটা জিনিস খেয়াল রাখবে, এখানে কিন্তু টিটাকে 1 লিখে দিলে হবে না, টিটাকে আমাদের সর্বদাই পরিণত করে নিতে হবে কিসে, সেকেন্ড এককে। সুতরাং আমরা লিখবো 3600, আর এফ হচ্ছে 96,500। তাহলে আমরা ই কত পেব, 2.369 ইন্টু 96,500 ডিভাইডেড বাই 2 ইন্টু 3600। শূন্যটা তাহলে আমরা কেটে নিই, সুবিধা হবে। তাহলে আমাদের ক্যালকুলেশন দেখো, 2.369 ইন্টু
65 তাকে ভাগ করতে হবে কত দিয়ে আছে, গুণটাকে করেই নি, তাকে ভাগ করতে হবে 36 দুগুণে 72, 72। তাহলে আমরা কত পেলাম, এটা 31.75 equals to 31.75। তাহলে এবার পারমাণবিক গুরুত্ব বের করার জন্য একে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। অতএব পারমাণবিক গুরুত্ব (31.75 into 2) 31.75 into 2 63.5। চাইল্ডটাকে এত গ্রাম পার মোল লিখতে পারো বা এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল, খুবই সহজ একটি অঙ্ক। তারপরে আমরা চলে আসি পরের অঙ্কে। একটি পরিবাহিত কোষের প্রতিটি তড়িৎদ্বারের ক্ষেত্রফল 1.25 সেন্টিমিটার স্কোয়ার। কোষটিকে একটি দ্রবণ দ্বারা পূর্ণ করে তার রোধ হয় 160 ওহম। দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে, তাহলে ইলেকট্রোড দুটির মধ্যে দূরত্ব এবং কোষ ধ্রুবক বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি, কাপ্পা ইকুয়ালস টু 1/r ইন্টু L/A। তাহলে কাপ্পা অঙ্কে দেওয়া আছে আপেক্ষিক পরিবাহিতা 0.016। 1/r রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 160, L বের করতে বলা হয়েছে, ইলেকট্রোড দুটির মধ্যে দূরত্ব, আর A কত দেওয়া আছে 1.25। তাহলে এখান থেকে আমরা L বের করতে পারবো। তাহলে L আমরা কি পাবো, সবকটা গুণ হবে 0.016 ইন্টু 160 ইন্টু 1.25। তাহলে আমরা করি একটু ক্যালকুলেশনটা, 0.016 ইন্টু 160 ইন্টু 1.25। তাহলে আমরা এটা পেলাম, এলটার মান 3.2, অর্থাৎ তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্ব হচ্ছে 3.2 সেমি। আর কোষ ধ্রুবকের ফর্মুলা আমরা কি জানি, কোষ ধ্রুবকের ফর্মুলা হচ্ছে L/A। সুতরাং আমরা যদি L/A বের করে দিতে পারি, দেখো L তো আমরা পেয়ে গেছি, আর অঙ্কে A দেওয়াই আছে। সুতরাং আমরা L/A এর মানটা কত পাবো, চাইলে আমরা এখান থেকেও L/A বের করে দিতে পারি, দুটো গুণ করে, কোনো ব্যাপার নয়, তাতেও অঙ্ক ঠিক হবে। কিংবা যদি আমরা এমনি L/A বের করি তাতেও অঙ্ক ঠিক হবে, কোনোটাই ভুল নয়। তাহলে L/A শুধুই যদি বলতো L/A বের করে, সেটাও কিন্তু বের করা যেত। একটা জিনিস বুঝে রাখো, চাইলে আমরা সরাসরি এখান থেকে L/A বের করতে পারি, সেক্ষেত্রে কিন্তু L আর A আলাদা করে জানার দরকার নেই। এখান থেকে L/A কি বেরোবে, এটা গুণিত এটা, তাহলে 0.016 ইন্টু 160, এটার মান আসবে 2.56 সেন্টিমিটার ইনভার্স। এটা করতে পারি, কিংবা এখান থেকেও যদি বের করি একই ব্যাপার। দেখো L আমরা কত বের করেছি 3.2, আর A অঙ্কে কত দেওয়া আছে 1.25। তাহলে আমরা যদি এটা ভাগ করি 3.2 ডিভাইডেড বাই 1.25, তাহলেও কিন্তু আমরা একই পাবো, 2.56 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এটা হচ্ছে আমাদের কোষ ধ্রুবক। হয়ে গেল। চলে আসি আমরা পরবর্তী অঙ্কে। আচ্ছা, চলে এলাম আমরা পরের অঙ্কে। আচ্ছা, এই অঙ্কটা খুব ভালো করে দেখবে, কারণ এখানে আমরা কিন্তু নানস্ট ইকুয়েশন ব্যবহার করব, অর্থাৎ নানস্ট ইকুয়েশনের ব্যবহার কিন্তু এই অঙ্কে আমরা শিখব। সুতরাং অঙ্কটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে প্রথম থেকে। তাহলে এখানে কি বলেছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের E0 অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালগুলো দেওয়া আছে, কিন্তু এটা অন্য কনসেন্ট্রেশনে আমাদের রিডাকশন পোটেনশিয়াল বের করতে বলেছে, মানে সেল পোটেনশিয়ালটা বের করতে বলা আছে। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। প্রথমে আমরা সেলটা দেখে নিই, এখানে কি হয়েছে, ক্রোমিয়াম থেকে তৈরি হচ্ছে কি, ক্রোমিয়াম 3+ এবং Fe2+ থেকে তৈরি হয়েছে Fe। তাহলে এখানে জারণ হয়েছে, মানে এটা অবশ্যই হচ্ছে অ্যানোড, আর এই অংশটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা এখান থেকে E0
সেল সবার আগে বের করি, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাহলে এখানে দেখো লোয়ার ক্ষেত্রে মানটা আছে -0.44 আর -0.74, তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে 0.3 ভোল্ট। আশা করি এই ক্যালকুলেশনটা হাতেই করে নিতে পারবে, তাও আমি আমাকে দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটারে কি আসে। 0.74 মাইনাস 0.44 0.3। তাহলে আমরা সেলটার E0 যেটা মানে স্ট্যান্ডার্ড রিয়াকশন পোটেনশিয়ালটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা সেল রিয়াকশনটাকে একবার লিখি, কারণ ডান্স ইকুয়েশনে কিন্তু এন এর মানটা দরকার আমাদের, অর্থাৎ আমরা ডান্স ইকুয়েশনে এন না পেলে ক্যালকুলেশন করতে পারবো না। সুতরাং আমরা ইকুয়েশনটা লিখে মানে রিয়াকশনটাকে লেখার চেষ্টা করি। ক্রোমিয়াম 3টি ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করেছে ক্রোমিয়াম 3+ এবং Fe2+ 2টি ইলেকট্রন নিয়ে তৈরি করেছে কি Fe। তাহলে দেখো যখন আমরা ব্যালেন্স করবো এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা কি পাবো 2Cr প্লাস 3Fe2+ থেকে 2Cr3+ প্লাস 3Fe, এবং এখানে দেখো ইলেকট্রন চেঞ্জ হয়েছে 6টা, 3 2 6 বা এখানেও 3 2 6। তাহলে এই এন এর মানটা কিন্তু আমাদের নানস্টের সমীকরণে কাজে লাগবে। এবার আমরা নানস্টের সমীকরণটা লিখতে পারি, সেখানে কি ই সেল সমান সমান E0 সেল মাইনাস 0.059 বাই এন, এখানে হচ্ছে 6 লগ কনসেন্ট্রেশন অফ ক্রোমিয়াম 3+ তার স্কোয়ার, কারণ সামনে 2 আছে, এটা তো পিওর সলিড লেখার দরকার নেই। কনসেন্ট্রেশন অফ এটা কিন্তু পরে ক্রোমিয়ামের প্লাস ভেবো না, Fe2+ টু দি পাওয়ার 3। চলো এবার কনসেন্ট্রেশন আমরা বসিয়ে দিই। E0 সেল আমাদের আগেই কত বের করা আছে 0.3 মাইনাস এই ভাগটা করে নিই 0.059 ভাগ 6, তাহলে কত এলো 0.0098 লগ, এখানে আসবে হচ্ছে ওপরে 0. দেখো ক্রোমিয়ামের কনসেন্ট্রেশন কত ছিল 0.1 এর স্কোয়ার আর নিচে আসবে 0.1 এর কিউব। তাহলে এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো দেখো 0.3 0.0098 লগ, তাহলে ওপরে হচ্ছে 0.1 এর স্কোয়ার মানে এটা এসে যাবে হচ্ছে 0.1 ইন্টু 0.1 মানে এটা 0.1। এ দেখো এই যে এখানে আসছে 0.1 ইন্টু আবার যদি আমরা করি 0.1, তার মানে এখানে 0.000 সরি 00 না আছে, জিরোটা দিতে ভুলে গেছিলাম তাই ভাবছি অন্যরকম হলো কেন, 0001 হবে আর নিচে আসবে 0.001 001। তাহলে এবার ক্যালকুলেশনটা কিন্তু আমরা হাতেই করতে পারবো 0.3 মাইনাস 0.0098 লগ, এটা কেটে গেলে পড়ে থাকবে কত 1/10, কারণ দেখো এটার জন্য নিচে আসবে 1000, এটার জন্য উপরে 10,000 উপরে 1000, তাহলে 1/10, 1/10 মানে 0.1 তার মানে লগে হচ্ছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা আসবে 3 প্লাস 0.3 প্লাস 0.0098। সুতরাং এটার মান আমরা পেলাম হচ্ছে 0.3098 ভোল্ট। আশা করি অঙ্কটা তোমাদের বোঝাতে পেরেছি, যেহেতু নানস্টের সমীকরণ দিয়েছিল অঙ্কটাকে আমি একটু ডিটেলসে তোমাদের করে দেখিয়ে দিলাম। দেখে নাও পুরো অঙ্কটা একবারে ক্যামেরায় আছে। চলে আসি আমরা পরের অঙ্কে। দেখো এই অঙ্কটাতে সাম্য ধ্রুবকের মান গণনা করতে বলা হয়েছে, অর্থাৎ কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এবং E0 সেলটা কিন্তু আমাদের দেওয়া আছে। E0 সেল যখন আমাদের দেওয়া আছে তখন কিন্তু আমরা চাইলে সরাসরি ফর্মুলা দিয়ে অঙ্কটা করে দিতে পারি, তবে আমি তোমাদের অঙ্কের মধ্যে ফর্মুলাটা একবার প্রুভ করে দেখিয়ে দিয়েছি কোত্থেকে ফর্মুলাটা আসে। আসলে একটা ডেলজির ফর্মুলা আছে
gives মুক্ত শক্তি del G 0 is equal to minus RT ln K, but del G আবার সমান সমান হচ্ছে মাইনাস NF E0 সেল, সেখান থেকে তাহলে আসবে RT ln K, দুটো মাইনাস যখন কেটে যায় তখন আসে ln K সমান সমান NF E0 সেল বাই RT। এবার যদি আমরা lnটাকে লগে পরিণত করি তখন এখানে 2.303 দিয়ে গুণ হবে সামনে, সেটা এখানে নিচে চলে আসবে। তাহলে log K সমান সমান NF E0 সেল বাই 2.303 RT। এবার খালি আমাদের অঙ্কের কাজ হচ্ছে ডেটা ইনপুট করা। চলো করে ফেলি, সবকিছু অঙ্কে দেওয়া আছে। তাহলে log K, এখানে লক্ষ্য করো চারটে ইলেকট্রন চেঞ্জ হয়েছে, কারণ Br4 Br মাইনাস থেকে Br2 তৈরি হয়েছে। তাহলে N 4 F 96,500 E0 সেল অঙ্কে দেওয়া 2.303 আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 এবং T 298 কেলভিন। অঙ্কে কেলভিনেই দেওয়া আছে, সেলসিয়াসে থাকলে কেলভিনে পরিণত করতে হতো। তাহলে এখান থেকে আমরা log K এর মানটা পেয়ে যাব। এই অংশটাকে ক্যালকুলেশন করতে হবে। 4 ইন্টু 96,500 ইন্টু 0.16 ভাগ 2.303 ইন্টু 8.314 ইন্টু 298, তাহলে এটা আমাদের এলো 10.82। তাহলে কে হচ্ছে 10 টু দি পাওয়ার 10.82। তাহলে আমরা সেই অংশটা ক্যালকুলেশন করে দিই, 10 টু দি পাওয়ার 10.82। তাহলে এর মান আমাদের এলো হচ্ছে 660, অনেক বড় মান এসছে। ঠিক করলাম কি? 10 টু দি পাওয়ার 10.82, এরকমই আসছে 6। আসলে এই ক্যালকুলেটারে 10 টু দি পাওয়ারে দেখায় না, সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে। 3 4 4 8 0 0.759। এটাকে তোমরা 10 টু দি পাওয়ার এই আকারেও রাখতে পারো, সেক্ষেত্রে উত্তরটা ছোট আসবে। তাহলে আজকের ভিডিওতে আমরা তড়িৎ রসায়নের 8টি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ বিভিন্ন ফর্মুলাকে ইউজ করে অঙ্ক আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমার সঙ্গে এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।